গুলশানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে আটক 3 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে আপনাদের যে যোগাযোগ সেটা নিশ্চয়ই আমাকে ব্যাখ্যা করতে হবে না। উমামা ফাতেমার প্রসঙ্গে আসি। আপনি যে প্রশ্নটি করেছেন আমার ধারণা আপনি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। লিখেছেন মানে আজকে বা গতকালকেই বোধহয় তিনি লিখেছেন, এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ আভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। উমামা লিখেছেন, কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে, আপনার প্রশ্নের উত্তর জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে অ্যাক্সেস করে নেয়। এই 5 জনের মধ্যে একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান নাহিদ ইসলামকে বলেছেন তার ইমাম। ছবি আছে এবং তিনি পোস্ট করেছেন নাহিদ ইসলামের সাথে একটি ছবি দিয়ে তার ইমাম হিসেবে নাহিদ ইসলামকে তিনি উপস্থাপন করেছেন। নাহিদ ইসলামের সাথে তার বিভিন্ন ছবিও আমরা দেখেছি। উমামা বলেছেন, ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শিকড় অনেক গভীরে। এদের শিকড় কত গভীরে নাভিদ নরজ? আমি মনে করি না যে তাদের শিকড় খুব বেশি গভীরে। নাহিদ ইসলাম কিন্তু কখনোই এই চাঁদাবাজির বিষয়টাকে প্রশ্রয় দেননি এবং উমামা ফাতেমা একটা ঘটনা ঘটার পর এসে বারবার বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যদি তাদেরকে দেখতেনই যে তারা লেজুর ভিত্তি করে বেড়াচ্ছে বা তাদের শিকড় অনেক গভীরে, তাহলে এই নামগুলো তিনি আগে কেন প্রকাশ করলেন না? এখন ঘটনা ঘটার পর তো আমরা তাদের উপর সব দায় চাপিয়ে দিতেই পারি। তিনি অভিযোগ করলে পিন ড্রপ সাইলেন্স, তো সেটা তো তার বক্তব্য, সেটার তো কোনো প্রমাণ নেই। সেটা তো উনি এখন বললেই তার হয়ে যাচ্ছে না। আর আমাদের কথাটা হচ্ছে যে নাহিদ ইসলামের সাথে অনেকেরই ছবি থাকতে পারে, দেশের অনেক জনগণ তাদেরকে গণতন্ত্রের ইমাম বলতে পারে, অনেক কিছু বলতে পারে, সেটা আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা অনেককে আদর্শ মনে করতে পারি, কিন্তু তার মানে কিন্তু এই হয়ে না যে তারাও তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। নাহিদ ইসলাম এবং আমরা যে অন্যদের কথা বলছি তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। এবং বর্তমানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিটা আছে আমরা দেখতে পাচ্ছি যে তারা চাঁদাবাজের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদও সেই কাজটি করছে। অবশ্যই দায় নিতে হবে, আমাদের সংগঠনে একজন থাকবে, একজন সমর্থক আমাদেরকে দায় নিতে হবে। এই যে দায় নেওয়ার বিষয়টাকে আমরা বলবো যে আমাদেরকে প্রশংসার চোখে দেখা উচিত, যেন ভবিষ্যতেও এই জিরো টলারেন্স নীতিটা তারা অবলম্বন করে যেতে পারে। জি, মুজিবুর রহমান মঞ্জু, 1 বছরও হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আপনারা ছোট বড় সকল দল আসলে এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। 1 বছর না যেতেই কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল কমিটি বিলুপ্ত করতে হলো, তাও আবার চাঁদাবাজির অভিযোগের জন্য। বিষয়টি কি মানে তাদের স্টেপকে প্রশংসা জানাবেন, না অনেকে ক্ষোভ, হতাশা, রাগ, বিভিন্ন রকম আবেগ প্রকাশ করছেন? দেখেন, এই চাঁদাবাজি নিয়ে যে আপনারা নানা প্রশ্ন করেন না, কখনো বিএনপিকে করেন, কখনো এনসিপিকে করেন বা বিভিন্ন দলকে করেন, আমার কাছে বিষয়টার আসলে মানে মনে হয় না। কারণ দেখেন, চাঁদাবাজি শব্দটা সবসময় বলছি কোনো দলের সাথে রিলেটেড না, এটা হচ্ছে ক্ষমতার সাথে রিলেটেড। আপনি তো পুলিশের বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে না? আসে তো। তারা কোনো রাজনৈতিক দল না, কেন আসে? তারা যখন ক্ষমতা নানাভাবে এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে তখন আপনি দেখবেন। আমি আমার দলকে বলি, অন্য কোনো দলকে উদ্দেশ্য করে বলছেন, আমার দলও যদি আজকে ক্ষমতায় আসে, আমার দলের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে এবং আমাকে এরকম বহিষ্কার করতে হবে। দেখেন, কেউ কিন্তু বহিষ্কার আগে করে না। এই যে যার বিরুদ্ধে যাকে তারা অভিযোগ, নাভিদ যেটা বললো যে বহিষ্কার করা হয়েছে, ও তো আগে 10 লাখ টাকা চাঁদা নিয়েছে, তখন তো করা হয় নাই। যখনই এটা পত্রিকায় এসেছে, যখনই এটা মিডিয়াতে এসেছে, তখনই বহিষ্কার করা হয়েছে। বিএনপির ম্যাক্সিমাম বহিষ্কারের জায়গায় দেখবেন যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, পাবলিকলি এসেছে, তখনই করেছে। জামাতের ছোট 2-1টা ঘটনা আছে, তারাও বহিষ্কার করেছে। অর্থাৎ এইটা আমাদের রাজনৈতিক কাঠামোটা এইভাবে তৈরি করা আছে, যে ক্ষমতাবান হয় তারই চাঁদাবাজি করে। আচ্ছা, চাঁদা তো আমাদের বৈধ, চাঁদা তো আমাদের রাজনৈতিক দলগুলোর কথাই আছে। আপনার দলের আয়ের উৎস কি? আমরা তো লিখেছি চাঁদা, কর্মীদের চাঁদা, শুভাকাঙ্ক্ষীদের চাঁদা, তাই না? আমাদের যে মসজিদ মাদ্রাসা চলে কিসে দিয়ে চলে? চাঁদা দিয়ে তো চলে। সুতরাং যারা চাঁদা শুনলেই অস্থির হয়ে যাচ্ছেন, বিষয়টা এমন না। এখন এখানে চাঁদা বাজিটা যেটা হচ্ছে ফোর্সফুলি আপনি কারো কাছ থেকে কালেকশন করবেন, এইটার সাথে শক্তি জড়িত। আপনি দেখেন, বিএনপি এত শক্তিশালী দল, এত বড় দল, ঠিক আছে, বিএনপির বিরুদ্ধে তো 2 বছর আগে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই। তাদের তো এই পাওয়ারফুল ম্যান পাওয়ার তো তাদের ছিল। এখন কেন অভিযোগ? বিকজ অফ তাদের একটা শক্তি, রাষ্ট্র ক্ষমতা, আদার্স কিছু জৌলুস তৈরি হয়েছে। ফলে এখন তাদের অলক্ষ্যেই অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। এবং আপনি বিএনপিকে যতই বলেন, এনসিপিকে যতই বলেন, এরা কেউ তাদের চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। এটা বন্ধ করার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের যে ব্যবস্থাপনা আছে, আপনি দেখেন আমাদের এখানে ডিশ যে অ্যান্টেনা লাইন দেয়, এই যে ইন্টারনেট লাইন দেয়, ময়লা আবর্জনা যে সিটি কর্পোরেশনে তোলে, এগুলোতে হিউজ চাঁদাবাজি, অটোমেটিক চাঁদাবাজি আছে। ফুটপাতে যে দোকান আছে, দোকানের মালিককে এই টাকাটা কে তোলে? ক্ষমতাসীন দল তোলে।
সুতরাং এনসিপি ক্ষমতায় গেলে এটা এনসিপি তুলবে, জামাত ক্ষমতায় গেলে এটা জামাত তুলবে, বিএনপি ক্ষমতায় গেলে এবি পার্টি গেলে আর হয়তো একটু কম তুলতে পারে বা বেশি তুলতে পারে, এটা হইতে পারে। আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা, আজ নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি আয় দেখিয়েছে 15,65,64,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। আপনাদের উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। আপনাদের আয় 15 কোটি টাকা। এত বড় দল, আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, দখল বাণিজ্য করে, এসব করে বেড়াচ্ছে, সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না, না পুরোটাই নিজেরা রেখে দেয়? 15 কোটি টাকা আয় কমই মনে হচ্ছে না? আমি যদি আপনার প্রশ্নকে সত্য বলেও ধরে নিই, মানে আপনার যে উদ্ধৃতিটা যে বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে, এটা যদি আমি তর্কের খাতিরে সত্য, আমি হাজার হাজার কোটি বলিনি, কোটি কোটি। আচ্ছা, কোটি কোটি টাকা, ঠিক আছে ঠিক আছে, আসলটা সে বলছে, সত্যটা আপনি এত কম বলছেন। আচ্ছা, সেটা যদি সত্য আমি ধরে নেই, আমি আপনাকে বলি এত বছর 15-17 বছর ক্ষমতার বাইরে ছিল, এবং যেটা মঞ্জু ভাই নিজেও স্বীকার করলেন যে এতদিন তো আমরা বিএনপির বিরুদ্ধে এগুলো কোনো অভিযোগ শুনি নাই, কিন্তু দলটা তো এত বড়ই ছিল, তাই না? তো তখনও তো দলটা চলেছে, তাই না? দলটা আসলে চলে দলের কর্মীদের দেয়া টাকায়। দলের কর্মীরা প্রত্যেকের নির্ধারিত চাঁদার পরিমাণ থাকে, কে কত টাকা তার পদ অনুযায়ী, স্ট্যান্ডিং কমিটির একরকম, কেন্দ্রীয় কমিটির একরকম, তো তারা তাদের পদ অনুযায়ী টাকা দিতে বাধ্য, এবং এই টাকাটা তারা দেয়, এবং স্ট্যান্ডিং কমিটির যারা তারা কিন্তু প্রতি মাসে টাকা দেন। 1, 2 হচ্ছে আমরা অনুদানও পাই, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আমাদেরকে অনুদান দেন দলে। শুধু তো বিএনপি না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য দলেরও বড় বড় ডোনার থাকে, এবং এটা মানে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো এভাবেই চলে, অনুদানে চলে। তো সেই অনুদানের টাকাও যুক্ত হয়, আমাদের কিছু প্রকাশনা আছে আমাদের দলের তরফ থেকে, সেগুলোর কাছ থেকেও আসে। আপনি এখন খরচের খাতটা দেখেন, নর্মালি যখন আমরা জেলা পর্যায়ে কোনো বা বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং করি, এই জায়গায় আপনার প্রশ্নের উত্তরটা আছে। আমাদের বিভাগীয় যেই নেতারা থাকেন তারা যুগ্ম মহাসচিব পদমর্যাদার হন, কিংবা খুব কম হলেও তারা অ্যাটলিস্ট একটা বড় সম্পাদকীয় পদে থাকেন। সাংগঠনিক সম্পাদক তো আছেই। সো বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, ওই এলাকার যারা আছেন এবং যারা এমপি ক্যান্ডিডেট আছেন, তারা সকলে মিলেই কিন্তু মিটিং এবং অন্যান্য আয়োজনের যেই খরচ, এবং ঢাকা থেকে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান, ফর এক্সাম্পল কক্সবাজার যাচ্ছেন কিংবা ধরুন সিলেটে যাচ্ছেন, তখন লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যয় বহন করেন। সো এটা কিন্তু এমন না যে দলের ফান্ড বা কেন্দ্র থেকে, দপ্তর থেকে সেই টাকাটা দেয়, নো, এটা লোকাল লিডাররা বের করে। লোকাল লিডাররা আসলে কোত্থেকে এত খরচের টাকা পান, সেটা কি কখনো বিএনপি প্রশ্ন করে? সেটা কি তারা চাঁদাবাজি করে নেন, না কারো ব্যবসা দখল করে নেন? সেই হিসাব কিতাব কি বিএনপি রাখে? আমি আসবো রুমিন ফারহানা। উত্তর কিন্তু শেষ হয়নি, আচ্ছা প্লিজ আমি আপনাকে বলি। এত টাকা যে বলছেন, একটা মিটিং অ্যারেঞ্জ করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না। একটা মঞ্চ রেডি করতে হয়, নেতাকর্মীরা অটোমেটিক দলের মিটিংয়ে আসে, কাউকে 500 টাকা, 200 টাকা, 100 টাকা দিয়ে আনার কোনো প্রশ্ন নাই। আর একটা মিটিংয়ে যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না, সো মঞ্চ তৈরি, সাউন্ড সিস্টেম নেয়া, আলো, এর বাইরে কিন্তু সত্যিকার অর্থে একটা মিটিংয়ে আমাদের এর চেয়ে বেশি কোনো খরচ হয় না। সো লোকাল লিডারদের উপরে খুব বেশি প্রেশার পড়ে না। ঢাকা থেকে যদি কেউ যায়, তারা ম্যাক্সিমাম দিনে গিয়ে রাতে চলে আসে, দুপুরের খাওয়াটা হয়তো খায়, সেটা কয়জন খায়? 20 জন 25 জন খায়, এর বেশি না। সো যত খরচ মনে হচ্ছে তত খরচ কিন্তু না। আর ব্যয়ের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইফতার মাহফিলগুলো হয়, সেটাও শুধু রমজান মাসে। এর বাইরে আমাদের বিভিন্ন সময় আমরা মানুষকে যে সাহায্য বা অনুদান দেই, যেটা অনেক সময় আপনারা গণমাধ্যমেও দেখেন, আমাদের দলের তরফ থেকে কারো দায়িত্ব নেওয়া হয়, কিংবা কেউ মারা গেলে তার পরিবারকে কিছু সাহায্য করা হয়। দলের নেতাকর্মীরা কেউ যদি মারা যান বা আহত হন সিভিয়ারলি, তার ট্রিটমেন্টে ব্যয় হয়, তার পরিবারকে কিছু সাহায্য করা হয়, এটুকু। এবং এটাও অনেক সময় দেখা যায় বিএনপির মতো বড় দলগুলোতে না, এগুলো আসলে বিএনপির কেন্দ্রীয় ফান্ড থেকে আসবার প্রয়োজন হয় না, লোকাল লিডাররাই কিন্তু যার যার মতন করে অ্যারেঞ্জটা করে ফেলে। জি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। যে ব্যানারটির নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই ব্যানারটি 1 বছরও ঠিকঠাক মতো পার করতে পারলো না কেন? উমামা ফাতেমা যেদিন এই প্ল্যাটফর্ম ছেড়ে আসেন, সেদিন তিনি বলেছিলেন, সেই একই স্বেচ্ছাচারিতা, স্ট্যান্ডবাজি, ভাই ব্রাদার কোরামের খেলা, এখন বোধ করি এই প্ল্যাটফর্মে ভবিষ্যৎ অন্ধকার। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আমি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারিনি, ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলো আটকাতে পারিনি, অথচ যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট হলো, তখন নির্বাচন হতে 20 দিনও লাগেনি। উমামা বলেছিলেন,
যাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে অবস্থা ঘোষণা করে সকল কমিটি স্থগিত করতে হলো, কাকে দায়ী করবেন বা ক্রেডিট দেবেন? হেয়ার রোড, বাংলা মোটর, নাকি উমামা ফাতেমার ভবিষ্যৎবাণী কাল হয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ আপু, এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, তো সেই জায়গাটা তারা ইতিহাসে সবসময়ই ধরে রাখবে বলেই আমরা আশা করেছিলাম, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে সেই জায়গাটা তারা আবার ফিরে পাবে, যেটা এখন কিছুটা হলেও বিতর্কিত হয়েছে। আপনি উমামা ফাতেমার কথা বলছেন, তার সাথে আসলে আমার ব্যক্তিগতভাবে খুব একটা একবারই দেখা হয়েছিল, কিন্তু তিনি যখন এই কথাটি বলেছিলেন, যে স্ট্যাটাসটি দিয়েছিলেন বললেন, ততদিনে কিন্তু অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হয়ে গিয়েছিল। এমন না যে তার এটা বলার পরে বা তিনি ছেড়ে আসার পর থেকে গিয়ে বিতর্কিত হওয়া শুরু হয়েছে। তো আমি আসলে আপনাদের মাধ্যমে বিতর্কিত ছিল বলেই তিনি ছেড়ে এসেছেন অবশ্যই, কিন্তু আমার যেটা পয়েন্ট হচ্ছে যে আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট ছিলাম না, কিন্তু পার্ট ছিলেন না, এবং আপনি আসলে নাগরিক কমিটিতেই আপনি সরাসরি জয়েন করেছেন। কিন্তু যেহেতু আপনারা সবাই একই ছায়াতল থেকে, একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জায়গায় গিয়েছেন, প্রশ্নটা সে কারণে আপনাকেই করছি। জি, কোনো অসুবিধা নেই। অবশ্যই আমরা সবাই একই আদর্শে বিশ্বাসী দেখেই তো এই পুরো জিনিসটা হয়ে ওঠা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই কিন্তু আমাদের আজকের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেখান থেকে এসেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, উমামা ফাতেমা কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে জয়েন করেননি, তিনি কিন্তু মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যান, এবং তাকে আমরা বিভিন্ন তার ফেসবুক স্ট্যাটাসের, যেহেতু আপনি রেফারেন্স দিচ্ছেন, তার যারা সহযোদ্ধা ছিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসের রেফারেন্সে যদি আমি বলতে চাই, তিনি কিন্তু কখনোই পদত্যাগ করেননি যখন বিতর্কিত অলরেডি হয়ে গিয়েছে, এবং তিনি পদত্যাগ না করে তিনি কিন্তু তখন একটা ডেকোরামের অংশ ছিলেন। তো তিনি ডেকোরামের অংশ থাকা অবস্থা তখন কি ব্যবস্থা নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত হওয়া থেকে উদ্ধার করতে, সেটা আমি আপনার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করতে চাই। এবং আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর থেকে কিন্তু একটা স্থগিত অবস্থায় বসেছিল, কারণ বেশিরভাগ ডেকোরামের সবাই কিন্তু পার্টিতে চলে এসেছে, সরাসরি রাজনীতিতে তারা চলে এসেছে, কিন্তু প্ল্যাটফর্মটা তখনও ছিল। তারপরে রিফাত রশিদকে যখন আহ্বায়ক সভাপতি হিসেবে যখন নির্বাচিত হলেন এবং অন্যান্য পুরো কমিটিটা গঠন করা হলো, তারপর থেকে কিন্তু আমরা আবার তাদের পুনর্জাগরণ দেখতে পেলাম। এবং আজকে রিসেন্টলি যে চাঁদাবাজির যে ঘটনাটা, এটি যখন একটা আলোড়ন ফেলে, আমি তো বলবো যে বৈষম্য ছাত্র আন্দোলনকে আমি প্রশংসার চোখেই দেখবো যে তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে সমর্থ হয়েছেন যে তারা দেশের সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন, যেটি কিন্তু আমাদের পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কয়েক মাস আগে কিন্তু বলেছিলেন যে সমন্বয়ক পরিচয়ের আর কোনো অস্তিত্ব নেই এই বিতর্ক থেকে দূরে থাকার জন্য। বাট মাঝখানে একটু জাস্ট একটা ছোট প্রশ্ন করি। আচ্ছা, এই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি স্থগিত করা হলো, বিষয়টা এমন কি না যে এখন শুধু কেন্দ্রীয় কমিটি চাঁদাবাজি করবে, কিন্তু দেশের আর কেউ চাঁদাবাজি করতে পারবে না? দেশের কারোই আসলে চাঁদাবাজি করার তো কোনো অধিকার নেই এবং প্রশ্নই আসে না। তো আমি আশা করবো যে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে যে কেউই চাঁদাবাজি করুক না কেন, আপনারা সকলেই, জনগণ তাদেরকে প্রতিহত করে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ থাকবে তাদেরকে আপনারা আইনের আশ্রয় নিয়ে আসুন।